আজকের ইন্ট্রো খুবই ছোট করে দিচ্ছি, কারণ এই মুভিতে যেই পরিমাণ অ্যাকশন আর সাসপেন্স রয়েছে তা রীতিমতো তাক লাগানোর মতো। এছাড়া এই মুভির গল্প একদম আলাদা, যা তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। সত্যি বলতে আমার দেখা বেস্ট মুভির মধ্যে এই মুভিটি অন্যতম। তাই চলো শুরু করা যাক 2026 সালে মুক্তি পাওয়া থাই মুভি মাই ডিয়ার এক্স অ্যাসোসিয়েশন। মুভির শুরুতে থাইল্যান্ডের সবচাইতে বড় বিজনেসম্যান মিস্টার চয়কে দেখানো হয়, যার শারীরিক অবস্থা খুবই খারাপ। তাকে প্রতিনিয়ত ব্লাড দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। দেখা যায় তাকে বাঁচিয়ে রাখার জন্য এই ছেলেটির শরীর থেকে সব রক্ত বের করে নেওয়া হচ্ছে। তখন ডাক্তার লিনকে সাবধান করে বলে, এভাবে রক্ত বের করে নিলে ছেলেটি মারা যাবে। তবে লিং বলে ওঠে, আই ডোন্ট কেয়ার, ওর জীবনের চাইতে আমার বসের জীবনের মূল্য অনেক বেশি। পরক্ষণই দেখা যায় ডাক্তারের আশঙ্কা সত্য হয়, ছেলেটা রক্ত শূন্যতার কারণে মারা যায়। তবে লিং এর এতে সামান্যতম অনুশোচনা হয় না, বরং সে সাথে সাথে কাউকে ফোন করে অরাম ব্লাড গ্রুপের কাউকে খুঁজে বের করতে বলে। তবে সমস্যা হলো মিস্টার চয়ের রক্তের গ্রুপ ছিল অরাম ব্লাড গ্রুপ, যেটা কোটি মানুষের মধ্যে খুঁজলে একজনকে খুঁজে পাওয়া মুশকিল। তো এর পরের সিনে আমাদের টনিকে দেখানো হয়। এই টনির ব্যাপারে বলতে গেলে আমি ওকে বলবো মানুষের রূপে এক শয়তান। কারণ হলো ওকে দিয়ে যে কোনো কাজ করানো যায়, যদি টাকার পরিমাণ ওর কাছে সঠিক মনে হয়। এখন শুধু এতটুকুই বললাম, বাকিটা তোমরা নিজেরাই দেখতে পাবে। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এই টনিকে আবার লিং তার কাজের জন্য হায়ার করেছে। এরপর এখানেই আমরা এই মুভির প্রধান ক্যারেক্টার লানকে দেখি। দেখা যায় টনির লোকেরা লানকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। লানের বাবা মা বাধা দিলে টনি কোনো কথাবার্তা ছাড়াই লানের সামনেই তার বাবা ও মাকে গুলি করে হত্যা করে। এমন ভয়ানক দৃশ্য দেখে লান স্তব্ধ হয়ে যায়। পরে লানকে যখন টেনে হিসড়ে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিল, তখন লান টনির উপর হামলা করে। এই সময় টনির বন্দুকটি জ্বলন্ত কয়লার মধ্যে পড়ে যায়। তখন টনি রেগে সেই বন্দুকটি লানের গলায় চেপে ধরে। লান যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে। এরপর এখান থেকে সিন কাট হয় এবং টন ও তিরানকে দেখানো হয়। টম ফোনে কারোর সাথে কথা বলছিল। তখন তার কথাবার্তায় আমরা বুঝতে পারি টম কোনো সাধারণ ব্যক্তি না, সে ছিল প্রফেশনাল কিলার। তারা অর্থের বিনিময়ে মানুষ হত্যা করে থাকে। তিরানকে দেখে বোঝা যাচ্ছিল সে ভীষণ চিন্তিত। এখানে তিরান টমের কাছে জানতে চায়, তুমি কি নিশ্চিত হতে পেরেছো আমরা যাকে আনতে যাচ্ছি ওই সেই মেয়ে? টম কিছুটা বিরক্ত হয়ে বলে, তুমি এই নিয়ে আমার কাছে 4 বার এই ব্যাপারে জানতে চেয়েছো। পরে তিরান পিছে থাকা লোকটাকে বলে, ভাই তুমি কি মেয়েটার বাবা মার সাথে কথা বলে রেখেছো? লোকটা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু সেটেল করে রেখেছি, আমি ওর বাবা মাকে টাকাও দিয়ে দিয়েছি। এটা শোনার পর তিরান কিছুটা শান্ত হয়। এর পরের সিনে দেখা যায় টনি যখন লানকে গাড়িতে তুলতে যাবে, ঠিক তখনই এখানে টম চলে আসে। টমকে দেখে টনি বলে, তুই আবার কোথা থেকে আসলি? এখানে টম যখন লানের বাবা মার মৃতদেহ পড়ে থাকতে দেখে, সে পরিস্থিতি বুঝে যায়। লান এখানে বাঁচার জন্য টনির হাতে কামড় দিয়ে সোজা টমের দিকে দৌড় দেয়। সঙ্গে সঙ্গে এখানে তুমুল গোলাগুলি শুরু হয়। তবে টম এবং তিরান খুব সহজেই টনির গার্ডদের মুহূর্তে মেরে ফেলে। এই পরিস্থিতি দেখে টনি কোনোভাবে নিজেকে বাঁচিয়ে এখান থেকে পালাতে সক্ষম হয়। এখানকার এত কিছু দেখার পর লান বেহুশ হয়ে পড়ে। পরে টম লানকে তাদের সাথে নিয়ে এখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় লিন টনিকে থ্রেট দিয়ে বলে, তুমি অলরেডি আমার থেকে 2 কোটি টাকা নিয়েছো, সুতরাং আমাকে ওরাম ব্লাড গ্রুপ এনে দাও। এখন হয় ওই মেয়েকে এনে দাও অথবা অন্য কাউকে এনে দাও, তাতে আমার কোনো সমস্যা নেই, আমার শুধু রক্ত চাই। লিন টনিকে শাসিয়ে এখান থেকে চলে যায়, যেটা টনির কাছে মোটেও পছন্দ হয় না। যদিও তার কিছু করার ছিল না, কারণ লিন কোনো সাধারণ ব্যক্তি ছিল না, তাই সে চুপচাপ শুধু লিনের কথা শুনেই যায়। অন্যদিকে টম লানকে থাইল্যান্ডে তাদের বাড়িতে নিয়ে আসে। তবে লান প্রচন্ড ভয় পেয়েছিল, সে কারো উপরই বিশ্বাস করতে পারছিল না। তাই এখানে সে ভয়ে ছোটাছুটি করতে থাকে। সবাই অনেক বোঝানোর চেষ্টা করলেও সে কিছুই বুঝতে চায় না। কেউ যখন লানকে শান্ত করতে পারছিল না, তখন টমের ছেলে প্রাণ লানের হাত ধরে বলে, শান্ত হও, তোমার হাত দিয়ে রক্ত বের হচ্ছে। আর যখনই লান প্রাণের চোখের দিকে তাকায়, কেন জানি সে প্রাণকে বিশ্বাস করে নেয় এবং সে সাথে সাথে শান্ত হয়ে যায়। লান শান্ত হলে প্রথমে তার ব্লাড টেস্ট করানো হয়। আর এতেই টম নিশ্চিত হয় লানের ব্লাড গ্রুপ কোনো সাধারণ ব্লাড গ্রুপ ছিল না, বরং তার ব্লাড গ্রুপ ছিল অরাম ব্লাড গ্রুপের মধ্যে। এখানে টম ও ডাক্তারের কথাবার্তায় আমরা যেটা বুঝতে পারি, টম মূলত লানের রক্তের পিছে রয়েছে। কারণ টম ডাক্তারের কাছে জানতে চায় আমরা কবে থেকে ওর রক্ত বের করতে পারবো। তবে ডাক্তার তাকে সাবধান করে বলে, না, এর জন্য ও এখনো অনেক ছোট। এখনই যদি ওর রক্ত বের করে নিই, সেই রক্ত আমরা 40 দিনের বেশি রাখতে পারবো না। এর মানে হলো রক্ত বের করার এটা উপযুক্ত সময় না। তো এখানে আমাদের কাছে যেটা পরিষ্কার হলো,
টম ও টনি তারা দুজনই লানের রক্তের পিছে রয়েছে, যার জন্য ইতিমধ্যেই টনি লানের বাবা মাকেও হত্যা করেছে। তাহলে এখন প্রশ্ন হলো, লান কি টমের কাছে নিরাপদ, নাকি সময় হলে টম লানের শরীর থেকে সব রক্ত বের করে নেবে? লানের সঙ্গে আসলে কি হতে যাচ্ছে? টম লক্ষ্য করে এখানে লান শুধুমাত্র প্রাণকেই বিশ্বাস করতে পারছে, তাই সে প্রাণকে বলে, এই মেয়েটার পৃথিবীতে বর্তমানে আপন বলতে কেউ বেঁচে নেই, তাই আমি চাই আজ থেকে তুমি ওর দেখভাল করবে, সব সময় ওকে আগলে রাখবে। এমনিতেও লানকে দেখার পর থেকেই প্রাণের ভিতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করতেছিল। তার উপরে তার বাবা যেহেতু তাকে এই দায়িত্ব দিয়েছে, তাই সে সব সময় চেষ্টা করে লানকে হাসি খুশি রাখার। তবে লানকে দেখে আমরা বুঝতে পারি সে এখন প্রতিশোধের আগুনে জ্বলতেছিল। দেখা যায় দেয়ালের মধ্যে টনিকে মনে রাখার জন্য তার ট্যাচু আঁকে, মানে তার জীবনে এখন একটাই লক্ষ্য, সে নিজ হাতে টনিকে হত্যা করবে। লানের এমন আগ্রাসী মনোভাব দেখে টম বাড়ির সবাইকে স্পষ্ট করে বলে দেয় লান যেন বাড়ির বাইরে কখনোই যেতে না পারে। এরপর এই বাড়ির ভিতরেই লানের নতুন জীবন শুরু হয়। ধীরে ধীরে প্রাণ, লান এবং এম এদের তিনজনের মধ্যে খুব সুন্দর একটি বন্ডিং গড়ে ওঠে। দেখতে দেখতে 7 বছর কেটে যায়, তবে লান, প্রাণ এবং এম এদের বন্ধুত্ব আরও গভীর হয়ে ওঠে। অন্যদিকে দেখা যায় টনি আজও বিভিন্ন জায়গায় তার সোর্স কাটিয়ে অরাম ব্লাড গ্রুপ খুঁজে বেড়াচ্ছে, তবে প্রতিবারের মতো এখানেও সে ব্যর্থ হয়। এটা শোনার পর সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে রাগের মাথায় সে তার নিজের লোককেই শুট করে মেরে ফেলে। পরে লিনকে জানিয়ে দেয় এখানেও কাউকে পাওয়া যায়নি। তখন লিন তাকে শাসিয়ে বলে, তুমি অনেক সময় নিয়ে ফেলেছো, আর সময় দেওয়া যাবে না, তুমি এখন ওই মেয়েকে খুঁজে বের করবে। টনি বলে, ওকে কারা নিয়ে গেছে আমি জানি না, সুতরাং ওকে আমি কোথায় খুঁজবো? তবে লিন বলে, এটা তোমার সমস্যা, আমার ওই মেয়েকে চাই। টনি এতে তার মেজাজ হারিয়ে ফেলে, যদিও তার কিছুই করার নেই, কারণ লিনের কাজ না করলে তার জন্য যে ভালো হবে না এটা সে ভালো করে জানত। এদিকে দেখা যায় এম প্রতিনিয়ত মার্শাল আর্ট অনুশীলন করত। তার এত খাটাখাটনি দেখে লান প্রাণের কাছে জিজ্ঞাসা করে, এম এত পরিশ্রম কেন করে? উত্তরে প্রাণ বলে, এটা ওর দায়িত্ব, ওর কাজই এই পরিবারকে হেফাজত করা, তাছাড়া এখানকার সবারই নিজ নিজ দায়িত্ব আছে। তখন লান বলে ওঠে, তাহলে আমার দায়িত্ব কি? প্রাণ বলে, তোমার কোনো দায়িত্ব নেই। এতে লান কিছুটা মায়ুস হয়ে পড়ে। পরে সে জানতে চায়, তাহলে তোমার দায়িত্ব কি? প্রাণ বলে, আমারও কোনো দায়িত্ব নেই, শুধুমাত্র তোমার দেখভাল করা ছাড়া। তখন লান বলে, আমাকে এখানে আটকে রেখে তোমরা আমার দেখভাল করছো? প্রাণ উত্তরে কিছুই বলে না, তবে সে বুঝতে পারে লান এখান থেকে বের হতে যাচ্ছে। এদিকে এম এত অনুশীলন ও খাটাখাটনি করেও আজ পর্যন্ত ড্যানিকে একবারের জন্যও হারাতে পারেনি। প্রতিবারই সে হেরে যায়। এবারও একই ঘটনা ঘটে। পরে প্রাণ এমকে বলে, আমি তোমাকে একটি টেকনিক বলতে পারি, যদি তুমি সেটা অ্যাপ্লাই করো হয়তো পরের বার তুমি জিতে যাবে। এম বলে, ভাই কি টেকনিক, আমাকে বল। পরে প্রাণ যখন এমকে কৌশল বুঝিয়ে দিচ্ছিল, তখন প্রাণের লড়াই দেখে লান চমকে ওঠে। সে বলে, তুমি লড়াই করতে পারো? এম বলে ওঠে, ও বেশ কয়েক বছর ধরে লুকিয়ে লুকিয়ে আমার সাথে অনুশীলন করে আসতেছে, এটা কেউ জানে না, তাই তুমিও কাউকে বলবে না। এরপর প্রাণ এমকে বুঝিয়ে দেয় কিভাবে তার লড়াইয়ের কৌশল পরিবর্তন করে লড়তে হবে, কারণ একই প্যাটার্নে লড়াই করলে সামনের প্রতিপক্ষ সহজেই কৌশল বুঝে যায়, তাই সব সময় কৌশল পরিবর্তন করে লড়তে হবে। ডানের জায়গায় বামে যেতে হবে, বামের জায়গায় ডানে যেতে হবে, এতে করে সামনের প্রতিপক্ষ বিভ্রান্ত হবে। আর ঠিক এমনটাই হয়, প্রাণের কৌশল কাজে লাগে। এম প্রথমবারের মতো ড্যানিকে হারাতে সক্ষম হয়। ড্যানি এম এর এই পরিবর্তন দেখে খুশি হয়। ফলস্বরূপ পরবর্তী মিশনে এম কে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। এই সুযোগে প্রাণ চিন্তা করে সে লানকে বাইরে নিয়ে যাবে, কারণ সবাই যখন তাদের টার্গেটকে শেষ করতে যাবে তখন বাড়ি ফাঁকা থাকবে, তাই এটাই লানকে বাইরে নিয়ে যাওয়ার উপযুক্ত সময়। এরপর প্রাণ এম কে তার প্রথম কাজের জন্য প্রস্তুত করে দেয়। তখন প্রাণ তার বাবাকে বলে, বাবা আমি কবে তোমাদের সঙ্গে যাব? উত্তরে টম কিছুই বলে না। এখানে আমরা যেটা বুঝতে পারি, টম কোনো এক কারণে প্রাণকে খুন খারাপি থেকে দূরে রাখতে চায়। যাই হোক, এরপর দেখা যায় টম যেই টার্গেটকে শেষ করতে এসেছে তাকে শেষ করার জন্য মালা গ্যাংও এসেছে। মূলত টার্গেটকে মেরে ফেলার কন্ট্রাক্ট যে দিয়েছিল সে মালা গ্যাংকে হায়ার করেছে, সুতরাং যে আগে টার্গেটকে শেষ করবে সেই পেমেন্ট পাবে। এছাড়া আগে থেকেই মালা গ্যাংয়ের সঙ্গে টমের শত্রুতা ছিল, তাই টার্গেটকে শেষ করতে হলে আগে মালা গ্যাংকে সামলাতে হবে। তবে এই অবস্থায় দুটি কাজ একসঙ্গে করা সম্ভব না, এজন্য টম তার প্ল্যান বি কাজে লাগায়। টার্গেটকে শেষ করার দায়িত্ব দেয় এম এর উপর, কারণ এম কে এখানে কেউ চিনত না, তাই টার্গেটকে শেষ করা তার জন্য সহজ হবে।
এম প্রথমে টার্গেটের বডিগার্ডদের বিভ্রান্ত করার জন্য এক গার্ডের পকেটে একটি ছোট ডিভাইস রেখে দেয়। ডিভাইসটি যখনই ব্লাস্ট হয় সঙ্গে সঙ্গে এখানকার সবাই আতঙ্কিত হয়ে পড়ে। টার্গেটের বডিগার্ড তাকে নিরাপদে এখান থেকে বের করে নিয়ে যেতে থাকে। তবে যেই পথ দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে এম আগে থেকেই তার পোশাক পরিবর্তন করে প্রস্তুত ছিল। দেখা যায় চোখের পলকের মধ্যেই অত্যন্ত নিখুঁত ও দক্ষতার সঙ্গে এম তার টার্গেটের গলার নার্ভস কেটে ফেলে। কাজটা এতটাই দ্রুত করে যে টার্গেটের বডিগার্ড কিছু বুঝে ওঠার আগেই এম তার কাজ ছেড়ে সেখান থেকে সরে যায়। অন্যদিকে প্রাণকে দেখা যায় সে লানকে নিয়ে বাইরে ঘুরতে এসেছে। তারা দুজন এখানে অনেক সুন্দর সময় কাটায়। এত বছর পর বাইরে বেরে লান অনেক খুশি হয়। তবে তাদের এই বাইরে আসাটাই কাল হয়ে দাঁড়ায়, কারণ এখানে টনি তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে এসেছিল। আর দুর্ভাগ্যবশত বাইরে বৃষ্টি হওয়ার কারণে প্রাণ লানকে নিয়ে সেই দোকানের সামনে এসেই দাঁড়ায়। তখন টনির চোখ পড়ে লানের গলায় থাকা পোড়া দাগের দিকে। যেহেতু এই দাগটি টনিই দিয়েছিল তাই টনি খুব সহজেই লানকে চিনে ফেলে। পরে টনি তাদের পিছু করতে করতে তাদের বাড়ি অবধি পৌঁছে যায়। তবে সে যখন বুঝতে পারে লান বর্তমান হাউস 89-এর হেফাজতে আছে তখন সে তৎক্ষণাৎ কিছুই করে না, কারণ সে ভালো করে জানতো হাউস 89-এ কারা থাকে। তাই প্রথমে সে মালা গ্যাংয়ের সাথে যোগাযোগ করে মালাকে ব্যাগ ভর্তি টাকা দেয়। টাকা দেখে মালা অনেক খুশি হয়। তবে সে যখন বুঝতে পারে টনি হাউস 89-এ হামলা করতে চায় তখন সে আর এই কাজে আগ্রহ দেখায় না, কারণ সে ভালো করেই জানতো হাউস 89-এ হামলা করা মানে মৃত্যুকে ডেকে আনা। তবে টনি ছিল খুবই চালাক। সে মালাকে বোঝায়, দেখো ওখানে আমার একটি জিনিস আছে যেটা আমার জন্য খুবই জরুরি, তাই আমি এই কাজ তুমি না করলে অন্য কাউকে দিয়ে করিয়ে নিব। তবে তুমি কি একবারও এটা ভেবে দেখেছো হাউস 89 যদি না থাকে তাহলে সবচাইতে লাভবান তুমি হবে? কারণ আমি জানি বর্তমান ওদের জন্য তোমাদের অনেক লোকসান হচ্ছে। তাই আমি চাই আমার সঙ্গে থাকো, টাকাও পাবে, আবার তোমার রাস্তাও পরিষ্কার হয়ে যাবে। টনির এই কথা শুনে মালা বিষয়টা নিয়ে আবারও ভাবতে শুরু করে। এদিকে টম জেনে যায় প্রাণ গতকাল লানকে নিয়ে বাইরে গিয়েছিল, তাই সে প্রাণের উপর প্রচন্ড রেগে যায়। তবে প্রাণ বলে, তুমি আমাকে লানের দেখভাল করার জন্য রেখেছো, তাই আমি ওকে বাইরে নিয়ে গিয়েছিলাম যাতে ওর কাছে ভালো লাগে, এতে দোষের কি হয়েছে? তবে টম প্রচন্ড রেগেছিল। সে বলে, তোর কোনো ধারণা আছে আমি ওকে কত লোকের হাত থেকে বাঁচিয়ে এখানে এনে রেখেছি? কত গ্যাং ওকে খুঁজতেছে? তবে এত কিছু বলার পরও প্রাণ কিছুই বুঝতে চায় না। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। পরে টম বাধ্য হয়ে বলে, সবাই লানের রক্তের পিছনে রয়েছে। কেউ যদি জানতে পারে লান এখানে রয়েছে তাহলে এটা এখানে থাকা সবার জন্য মহা বিপদ ডেকে আনবে। এতটুকু বলে টম রেগে চলে যায়। পরে প্রাণ বেশ কিছু সময় চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নেয় সে লানকে নিয়ে এখান থেকে পালাবে। তাই সে লানের কাছে এসে জানায়, আমরা আজ রাতেই এখান থেকে পালাবো, তাই তুমি রেডি হয়ে নাও। লান বলে, এসব কি বলছো, আমরা কোথায় যাব? প্রাণ বলে, তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে সেখানে নিয়ে যাব, আমি সব সময় তোমার খেয়াল রাখবো। প্রাণের এমন কথা শুনে লানও রাজি হয়ে যায়। অন্যদিকে বাইরে দেখা যায় মালা গ্যাং ও টনি তাদের দলবল নিয়ে হাউস 89-এর সামনে চলে এসেছে। তারা পুরো বিল্ডিং এর চারপাশ ঘিরে রেখেছে। একে একে সবাই ভিতরে ঢুকতে থাকে। প্রথমেই তারা তাদের সিস্টেম হ্যাক করে নেয়, ফলে বাইরে কি হচ্ছে তা সিসিটিভি ফুটেজে কিছুই ধরা পড়ে না। ভেতরে থাকা সবাই যার যার মতো কাজ করতেছিল। আর ওদিকে প্রাণ লানকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টায় ছিল। তবে যখনই লান দরজার সামনে যায় ঠিক সেই সময় দরজায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। লান সিটকে অনেক দূরে যেয়ে পড়ে। একই সময় বিল্ডিং এর বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ হয়। পরে টনি ভিতরে প্রবেশ করতেই লানকে দেখে ফেলে। তাই সে সাথে সাথে তার লোকদের বলে দেয়, এই মেয়েটাকে বাদে সবাইকে মেরে ফেলো। তবে টনি লানকে ধরার আগেই প্রাণ চলে আসে। শুরু হয় তুমুল গোলাগুলি। সবাই যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলে। তবে মালা গ্যাংয়ের সদস্য ছিল অনেক বেশি। তাছাড়া তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিল। পরে দেখা যায় প্রাণ যখন লানকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল তখন লান টনিকে দেখেই চিনে ফেলে। তাই সে কোনো কিছু তোয়াক্কা না করেই প্রাণের হাত থেকে বন্দুক নিয়ে বন্দুকের পুরো ম্যাগাজিন টনিকে লক্ষ্য করে খালি করে ফেলে। তবে তাতে কোনো লাভ হয় না। পরে যখন প্রাণ আবারও লানকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে তখন এই সুযোগে মালা প্রাণের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। ঠিক তখনই টম চলে আসে, যদিও টম নিজেও এখানে গুলিবিদ্ধ হয়। পরে দেখা যায় একে একে সবাই চলে আসে এবং কোনোভাবে তাদেরকে বাংকারের ভিতরে নিরাপদে নিয়ে আসে। বাংকারের বাইরে ড্যানি ও ইয়ান পরিস্থিতি সামাল দেয়, কিন্তু ভিতরে দেখা যায় তিরান জোর করে লানকে বেঁধে বেডে শুয়ে রাখে।
লানের সাথে এমন আচরণ দেখে এম বলে, আঙ্কেল এসব কি করছেন? তবে তিরান এম এর কোনো কথাই শোনে না। এদিকে ছুরির আঘাতের কারণে প্রাণের শরীর থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। এর পরপরই আমরা এমন একটি সত্য জানতে পারি যার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মূলত প্রাণের রক্তের গ্রুপও ছিল ওরাম গ্রুপের। তাই টম প্রাণের জীবন বাঁচানোর জন্যই লানকে এতদিন ধরে তাদের সঙ্গে রেখেছে, যাতে সময় হলে লান প্রাণকে বাঁচাতে পারে। যদিও এই ব্যাপারটা এম ও প্রাণ কেউ জানতো না। প্রাণ তার বাবাকে বলে, না তোমরা এমনটা করো না, তোমরা লানকে যেতে দাও। কিন্তু কেউ যখন তার কথা শুনতেছিল না, তখন প্রাণ এমকে অনুরোধ করে বলে, ভাই তুই এখান থেকে লানকে নিয়ে যা। তবে টম এক প্রকার জোর করেই লানের রক্ত প্রাণের শরীরে দিতে থাকে। লান যখন বুঝতে পারে তাকে কেন এখানে আনা হয়েছিল আর কেন এতদিন ধরে তাকে তাদের সঙ্গে রেখেছে, তখন সে দুঃখে কষ্টে অঝরে কান্না করতে থাকে। প্রাণ লানের এই কষ্ট দেখতে পারছিল না, যদিও এই ব্যাপারে প্রাণ তো কিছুই জানতো না। এদিকে বাইরে ড্যানি ও ইয়ান তাদের সবটুকু দিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে, তবে তারা পেরে ওঠে না। প্রথমে ইয়ানকে গুলি করে ঝাড়ঝা করে ফেলে, পরে ড্যানি ও মালা গ্যাংয়ের কাছে ধরা পড়ে যায়। এর কিছুক্ষণ পর মালা ড্যানির মাথায় একটি পাইপের সঙ্গে বেঁধে রাখে। তারপর একটি বড় হ্যামার নিয়ে টমকে উদ্দেশ্য করে বলে, দরজা খোল, নয়তো তোর এই বন্ধুকে আমি মেরে ফেলবো। তবে টম কোনো সাড়া না দিলে মালা হ্যামার দিয়ে ড্যানির মাথা থেতলে ফেলে। ড্যানির এমন মৃত্যুতে টমের পুরো টিম রাগে কষ্টে ফুঁসতে থাকে। তবে টম ও বাকি সবাই প্রাণের কিছুটা সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করতেছিল, কারণ এখান থেকে বের হতে হলে তাদের লড়াই করতে হবে। তাই প্রাণকে দ্রুত সুস্থ করার জন্য তাকে ইনজেকশন দেওয়া হয়। এরপর প্রাণ যখন কিছুটা সুস্থ হয়, তখন সবাই বাংকার থেকে বের হয়। তাদের আগ্রাসী হামলা দেখে মালা গ্যাং পিছু হটতে বাধ্য হয়। যদিও এই বিষয়টা মোটেও সহজ ছিল না, টম এখানে আবারও গুলিবিদ্ধ হয়। তাছাড়া সবাই যখন মেইন দরজায় পৌঁছায়, তখন তারা বুঝতে পারে দরজাটি হ্যাক করে নেওয়া হয়েছে। তাই এখান থেকে বের হতে হলে এই দরজার পাওয়ার সাপ্লাই বন্ধ করতে হবে। টম তখন প্রাণকে ধাক্কা দিয়ে তার থেকে দূরে সরিয়ে দেয় আর তিরানকে বলে, তুমি ওদেরকে নিয়ে এখান থেকে যাও, আমি এখানে সামলাচ্ছি। তবে প্রাণ তার বাবাকে একা ছেড়ে যায় না, সেও তার বাবার পিছে পিছে চলে আসে। পরে দেখা যায় টম অনেক কষ্টে পাওয়ার সাপ্লাই বন্ধ করতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। তবে মালা গ্যাংয়ের লোকেরা গুলি করে তাকে ঝাড়ঝাড় করে ফেলে। চোখের সামনে প্রাণ তার বাবাকে মরতে দেখে। প্রাণ কোনোভাবেই তার বাবাকে ছেড়ে যেতে চাচ্ছিল না। তখন তিরান বলে, তোমার বাবা তোমাকে বাঁচানোর জন্যই নিজের জীবন দিয়েছে, তাই এখান থেকে চলো, নয়তো তার জীবন দেওয়াটা ব্যর্থ হবে। তিরান এক প্রকার জোর করে প্রাণকে গাড়িতে ওঠায়, এরপর বাকিদের নিয়ে এখান থেকে চলে যায়। পরে যখন টনি সেই বাংকারে আসে, তখন সে বুঝতে পারে টম কেন লানকে এতদিন নিজের কাছে রেখেছিল। তার আর বুঝতে বাকি থাকে না প্রাণের রক্তের গ্রুপ ও ওরাম ব্লাড গ্রুপের মধ্যে। অন্যদিকে তিরান তাদের দ্বিতীয় সেফ হাউসে চলে আসে। পরিস্থিতির কিছুটা শান্ত হলে লান এখান থেকে চলে যেতে চায়, তবে এম তাকে বাধা দেয়। লান বলে, আমাকে যেতে দাও, আমার চারপাশে কেউ নিরাপদ না। তুমি কি দেখতে পাচ্ছ না আমার কারণে আমার বাবা মা মারা গেছে, এখন এখানকার সবাই মারা যাচ্ছে। তবে এম তাকে তারপরও যেতে দেয় না। সে বলে, আমরা সবাই তোমাকে ভালোবাসি, আমাদের ছেড়ে কোথায় যাবে? লান বলে ওঠে, তোমরা কি আমাকে চাও নাকি আমার শরীরে বইতেছে ওই রক্তকে চাও? এম বলে, তুমি ভুল বুঝতেছো, এই রক্তের ব্যাপারে আমি কিছুই জানতাম না, প্রাণও কিছু জানতো না। তাছাড়া তুমি ভেবে দেখো, এমন সেন্সিটিভ বিষয় নিয়ে কেউ কারোর সঙ্গে আলোচনা করে? তোমাকে যেদিন আঙ্কেল নিয়ে এসেছিল, আমাদের বলা হয়েছিল তোমার আপন বলতে এই দুনিয়াতে কেউ নেই। এটা আমাদের এই পরিবারে খুবই সাধারণ একটা বিষয় ছিল। আমারও তো কেউ নেই। ধোঁকা শুধু তোমার একার সঙ্গে হয়নি, আমার সঙ্গে হয়েছে। আর সবচেয়ে বড় ধোঁকা তো হয়েছে প্রাণের সঙ্গে। এখানে এম লানকে বোঝাতে সক্ষম হয়। লান কিছুটা শান্ত হলে এম তাকে নিয়ে ফিরে যায়। এদিকে প্রাণের জ্ঞান ফিরে এলে সে ডাক্তার ও তিরানকে বলে, বাবা লানের জন্য আলাদা করে কিছু টাকা রেখে গিয়েছে, তাই আঙ্কেল আপনি লানকে কোনো নিরাপদ জায়গায় সেটেল করার ব্যবস্থা করুন। এর মধ্যে এমও চলে আসে। এখানে তিরান বলে, লানের জন্য বর্তমান কোনো জায়গায় নিরাপদ না। মালা গ্যাং কোনোভাবেই লানকে জীবিত ছাড়বে না। ওরা যেভাবে আমাদের উপর হামলা করেছে, এতে স্পষ্ট বোঝা যাচ্ছে হয় ওরা মরবে নয়তো আমাদের মারবে। তাই আপাতত আমাদের এখানে থাকাটাই নিরাপদ। এর পরের সিনে দেখা যায় প্রাণ লানের সঙ্গে একা দেখা করে। সে তার কাছে ক্ষমা চায়। প্রাণ বলে, আমি তোমার রক্তের গ্রুপের ব্যাপারে কিছুই জানতাম না, আমি আমার বাবা এবং বাকি সবার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। তখন লান বলে, আমার এই জীবনে আমি দুটি পরিবার পেয়েছি, প্রথমটা আমার জন্য শেষ হয়ে গেছে আর দ্বিতীয়টা এখন শেষ হওয়ার পথে।
যেহেতু আমার জন্য এখন কোনো জায়গায় নিরাপদ নয়, তাই আমি চাই আমি যেন ওদের কাছে আতঙ্ক হয়ে উঠি। আমি নিজের হাতে ওদেরকে খতম করতে চাই। তাই তুমি আমাকে লড়াই করা শেখাও। আমি আর এটা ভেবে প্রতি রাত ঘুমাতে চাই না যে কাল আমি কাকে হারাবো। ভয়ে ভয়ে বেঁচে থাকার চেয়ে লড়াই করে মরে যাওয়া সম্মানের। তাই তুমি আমাকে লড়াই করা শেখাও। পরে প্রাণ বাকিদের বিষয়টা জানায়, তবে ডাক্তার বলে এটা এত সহজ না। তুমি আজ বললে আর কালই একজন দক্ষ ফাইটার হয়ে যাবে, এটা সম্ভব না। মানুষ বছরের পর বছর ট্রেনিং করে একজন দক্ষ যোদ্ধা হয়ে ওঠে। তবে লান তার সিদ্ধান্তে অনড় থাকে, সে লড়াই করা শিখবেই। এখানে বাকিদের বোঝানোর জন্য সে এম কে তার সঙ্গে লড়াই করতে বলে। লান যতটুকু জানে ততটুকু তাদের সামনে দেখায়। এতে করে বাকিরা সিদ্ধান্ত নেয় তারা লানকে শেখানোর চেষ্টা করে দেখবে। এরপর শুরু হয় লানের প্রশিক্ষণ। অনেক পরিশ্রম এবং চেষ্টার পর মোটামুটি 2 মাসের মধ্যে লান অনেক কিছু শিখে ফেলে। বন্দুক চালানো, প্রতিরোধ করা, মার খেয়ে সেটাকে কিভাবে সহ্য করতে হয়, কিভাবে লড়াইয়ের সময় নিজেকে সুরক্ষিত রাখতে হয়, এই সব কিছু সে অল্প সময়ের মধ্যেই নিজের আয়ত্তে এনে ফেলে। এসবের মধ্যেই একদিন প্রাণ এবং লানের মধ্যে একটি সুন্দর মুহূর্ত কেটে যায়। অর্থাৎ তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। পরে একদিন সিদ্ধান্ত হয় তারা এবার আর পালাবে না, বরং টনি এবং মালা গ্যাংকে নিজেদের জালে ফাঁসিয়ে খতম করবে। এজন্য প্রাণ আগে থেকেই যে গাড়িতে করে তারা সেখান থেকে পালিয়েছিল সেই গাড়িটি বিক্রি করার জন্য একটি শোরুমে রেখে দেয়। আর শোরুমের ম্যানেজারকে বলে এই গাড়ির ব্যাপারে কেউ যদি খোঁজ নিতে আসে সঙ্গে সঙ্গে সে যেন তাকে জানায়। আর ঠিক তেমনটাই ঘটে। হঠাৎ একদিন এই গাড়ির খোঁজ পেয়ে টনি সেখানে চলে আসে। তখন টনি ম্যানেজারের কাছ থেকে প্রাণ ও বাকিরা কোথায় লুকিয়ে আছে সেই ঠিকানা পেয়ে যায়, যদিও পুরো বিষয়টাই ছিল প্রাণের সাজানো। এরপর দেখা যায় তারা দলবল নিয়ে লান এবং প্রাণকে ধরতে আসে। ধীরে ধীরে তারা ভিতরে প্রবেশ করে। তবে এখানে দেখা যায় তারা যত প্রস্তুতি নিয়ে এসেছে তার চেয়ে দ্বিগুণ প্রস্তুতি নিয়ে প্রাণ ও বাকিরা তাদের জন্য অপেক্ষা করতেছিল। লড়াইয়ের শুরুতেই একটি কার ব্লাস্ট হয়। এরপর শুরু হয় তুমুল গোলাগুলি। এবার লানকে দেখা যায় একজন প্রফেশনাল কিলারের মতো লড়াই করতে। এতে টনিও কিছুটা সারপ্রাইজ হয়। বেশ কিছু সময় এখানে গোলাগুলি চলতে থাকে। তবে একটা পর্যায়ে টনির বডিগার্ড আচমকা তিরানের উপর হামলা করে তার পা কেটে ফেলে। তবে তিরানের এক পা কেটে ফেললেও তিরান হার মানে না। দেখা যায় সে এই এক পা নিয়েই টনির বডিগার্ডকে খতম করে ফেলে। সত্যি বলতে এখানকার লড়াইটা দেখার মতো ছিল। টনির গার্ডকে শেষ করার পর তিরান তার পুরনো স্টাইলে সিগারেট ধরায়, আর এর পরপরই তিরান মারা যায়। অন্যদিকে অবশেষে লান এবং টনির সামনাসামনি হয়। টনি বুঝতে পারে লান আর আগের সেই ছোট্ট মেয়ে নেই, যদিও সে তাকে খুব একটা গুরুত্ব দিয়ে তার সঙ্গে লড়াই করে না। এদিকে ডাক্তার প্রাণকে বাঁচাতে গিয়ে নিজে মারা যায়। ডাক্তারকে মরতে দেখে এম মালার বয়ফ্রেন্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। অনেক কষ্টে মালার বয়ফ্রেন্ডকে মারতে সক্ষম হয়। পরে যখন মালা তার বয়ফ্রেন্ডের মৃতদেহ দেখে সে পাগলের মতো হয়ে যায়। এম কে মারার জন্য ছুটে আসে, তখন প্রাণ তাকে বাধা দেয়। এখানে মালা আর প্রাণের মধ্যে লড়াই হয়। তবে মালা কোনো সাধারণ ফাইটার ছিল না, তাই তাকে কাবু করতে প্রাণের অনেক বেগ পেতে হয়। যদিও শেষ পর্যন্ত সে মালাকে ঘায়েল করে উপর থেকে নিচে ফেলে দেয়। অন্যদিকে লান এবং টনির মধ্যে লড়াই চলতেছিল। প্রথমে টনি লানকে হালকাভাবে নিলেও পরবর্তীতে সে বুঝতে পারে লানকে হালকাভাবে নিয়ে সে ভুল করেছে। তাই এবার সে সিরিয়াসলি তার সঙ্গে লড়াই করে। তবে ততক্ষণে লান টনির কৌশল বুঝে ফেলে। ফলস্বরূপ লান টনির বুকে ছুরি ঢুকিয়ে দেয়। পরে একের পর এক টনির বুকে আঘাত করতে থাকে, এমনকি টনির গাল পর্যন্ত কেটে ফেলে। টনি যতক্ষণ না মরে ততক্ষণ তার শরীরে বারবার ছুরি দিয়ে আঘাত করতে থাকে। যখন সে নিশ্চিত হয় টনি মারা গেছে তখন সেখান থেকে উঠে চলে যায়। এরপর লান, প্রাণ এবং এম তারা তিনজন একসঙ্গে হলে বুঝতে পারে বাকি সবাই মারা গেছে। পরে তারা এই বিল্ডিং থেকে বের হয়ে আগে থেকেই প্রস্তুত করে রাখা তাদের গাড়িতে করে এখান থেকে চলে যেতে নেয়। তবে যাওয়ার পথে একটি গুলি এসে লানের বুক ভেদ করে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে লান লুটিয়ে পড়ে। পরে দেখা যায় মালা এখনো মরেনি। সে তার বয়ফ্রেন্ড হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য পাগলা হয়ে আছে। প্রাণ এমকে গাড়ি থামাতে বারণ করে, তাড়াতাড়ি হাসপাতালের দিকে যেতে বলে। তবে দীর্ঘ সময় চলার পরও এম কোনো হাসপাতাল খুঁজে পাচ্ছিল না। এদিকে লালের শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। তখন প্রাণ সিদ্ধান্ত নেয় যেহেতু গুলিটি বের হয়ে গিয়েছে তাই হয়তো রক্ত দিলেই লান বেঁচে যাবে। প্রাণ জানতো ডাক্তার সবসময় তার সঙ্গে প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখত, তাই তাড়াতাড়ি এম কে গাড়ি থামাতে বলে এবং ডাক্তারের ব্যাগ থেকে ব্লাড ট্রান্সফারের সবকিছু পেয়ে যায়। প্রাণ প্রস্তুতি নেয় তার শরীর থেকে লানকে রক্ত দেবে। তবে এম এখানে তাকে বাধা দেয়। সে বলে এতে করে তুই মারা যেতে পারিস। তবে প্রাণ বলে কিছুই হবে না, তুই শুধু হাসপাতাল খুঁজে বের কর, পরে আমাকে হাসপাতালে ভর্তি করে দিস। প্রাণের কনফিডেন্স দেখে এম আর কিছুই বলে না।
এরপর প্রাণ তার শরীর থেকে লানের শরীরে রক্ত দেওয়া শুরু করে। পরে যখনই এম এখান থেকে যাওয়ার জন্য গাড়ি স্টার্ট দেয়, ঠিক সেই সময় একটি গুলি এসে এম এর শরীরে লাগে। দেখা যায় মালা আবারও চলে এসেছে। এটা দেখে প্রাণ এম এর কাছে আসতে চায়, তবে প্রাণকে এম বাধা দিয়ে বলে, তুই লানের কাছে থাক, ওকে আমি দেখতেছি। এটা বলে এম একাই মালাকে সামলানোর চেষ্টা করে, যেটা মোটেও সহজ ছিল না, কারণ মালার সঙ্গে এম পেরে ওঠে না। মালা তাকে মারতে মারতে আধমরা করে ফেলে। ছুরির আঘাতে এম এর শরীর ক্ষত বিক্ষত করে দেয়। প্রাণ এম এর চিৎকার শুনে তার কাছে আসতে চাচ্ছিল, কিন্তু সে কোন দিকে যাবে বুঝতে পারছিল না, কারণ রক্ত দেওয়া বন্ধ করলে লান মারা যাবে। প্রাণ অসহায়ের মতো কান্না করতে থাকে। সে কোন দিকে যাবে সেটাই সিদ্ধান্ত নিতে পারছিল না। তার উপরে আবার তার শরীর থেকে রক্ত হওয়া বন্ধ হয়ে যাচ্ছিল। এটা দেখে প্রাণ তার শরীরে ইঞ্জেকশন পুশ করে, যাতে করে তার ব্লাড প্রেশার বেড়ে যায়। অন্যদিকে মালা এম কে ছুরি দিয়ে আঘাত করিয়ে যাচ্ছিল, তবে এম হার মানে না। সে অনেক কষ্টে মালার বুক বরাবর ছুরি ঢুকিয়ে দেয়। মালা এম এর 2 হাত ধরে রেখেছিল। যেহেতু এম লড়াচড়া করতে পারছিল না, তাই সে নিজের মাথা দিয়ে বারবার ছুরির উপর আঘাত করতেছিল। এক পর্যায়ে ছুরিটি মালার শরীরের আরো গভীরে ঢুকে যায়। অবশেষে মালা এখানে মারা যায়। এদিকে প্রাণের অবস্থাও খুব খারাপ ছিল। তখন এম আর প্রাণের একটি পুরনো স্মৃতি দেখানো হয়, যেখানে তারা দুজন বলেছিল, আমরা 3 জনই খুব সুন্দর একটা জীবনযাপন করব। কিন্তু তা আর হয় না। এম এখানে মারা যায়, আর প্রাণও মারা যাওয়ার পথেই ছিল। তবে তাদের মধ্যে কোনো আফসোস ছিল না, বরং তারা এটা ভেবে খুশি ছিল যে তারা নিজের জীবন দিয়ে হলেও তাদের ভালোবাসার মানুষটাকে নতুন করে বাঁচার সুযোগ করে দিতে পেরেছে। দেখা যায় লানের কোনো রকম একটু জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় প্রাণ তার পাশে বসে রয়েছে। প্রাণ তাকে বলে, চিন্তা করো না, এখন থেকে তুমি তোমার নিজের মতো করে বাঁচতে পারবে। এটা শোনার পর লান আবারও জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সকালে যখন তার জ্ঞান ফিরে আসে, সে ধীরে ধীরে উঠে বসে, লক্ষ্য করে প্রাণ তার পাশেই বসে রয়েছে। সে অনেকবার প্রাণকে ডাকে, কিন্তু প্রাণ কোনো সাড়া দেয় না। সে ভয়ে ভয়ে প্রাণের নার্ভ চেক করে। ভাইরে, এখানকার সিনটা এতটাই কষ্টদায়ক ছিল যে বলার মতো না, মানে ভেতরটা একদম নাড়িয়ে দেয়। যাই হোক, এরপর এখান থেকে সিন কাট হয়ে 6 বছর পরের সময়কাল দেখানো হয়, যেখানে আমরা ছোট এক ছেলেকে দেখতে পাই। পরে আমরা বুঝতে পারি এই ছেলেটি প্রাণ ও লানের ভালোবাসার প্রতীক। লান তার ছেলেকে ছোট থেকেই আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়ে বড় করে তুলছে। তাকেও তার বাবার মতোই একজন লড়াকু ফাইটার হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। এর পরপরই এখানে 6 বছর আগের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা বুঝতে পারি ওই দিন টনি মারা যায়নি। পরে বর্তমান সময়ে দেখানো হয় টনি আজও বেঁচে আছে এবং সে আগের মতোই দিব্যি তার কাজ চালিয়ে যাচ্ছে। দেখা যায় এখানে সে তার এক ক্লায়েন্টের সাথে ডিল করতে এসেছে। তখন সামনে থাকা তার ক্লায়েন্ট তাকে পেমেন্ট করে। টনি যখন ব্রিফকেস করে চেক করে, সে লক্ষ্য করে ভিতরে তার সেই পুরনো বন্দুকটি রয়েছে। সে চমকে ওঠে, আর যখনই সামনে তাকায় দেখতে পায় লান তার সামনে বসে রয়েছে। সঙ্গে সঙ্গে টনি কিছু বুঝে ওঠার আগেই লান টনির গলার ভিতরে ছুরি ঢুকিয়ে দেয় এবং খুব বাজেভাবে তার গলা কেটে ফেলে। লান তার পাশেই বসে থাকে যতক্ষণ না টনি মারা যায়। আর এর পরপরই এই মুভিটির সমাপ্তি ঘটে।